সুপ্রসুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপনীত হয়েছি। বিষয়টি হলো চাকরির বাজারে ৩৫ বছর অনেকেই চাচ্ছে এবং এইটাকে কেন্দ্র করে অনেক হট্টগোল হয়েছে, গলাগলি হয়েছে, নানান ধরনের ঘটনাগুলি ঘটছে। এটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা আসলে আহ, জাতি হিসেবে খুবই অভাগা এবং আমরা জাতি হিসেবে খুবই অসভ্য এবং প্রচণ্ড বিশৃঙ্খল। আমাদের আইডিওলজি আদর্শের জায়গাগুলি থেকে বারবার আমরা বিচ্যুত। এই কথাগুলি বলতে খুবই লজ্জা লাগছে আমাদের। একটি জাতি কতদিন লাগে সুগঠিত হতে, সুশৃঙ্খল হতে, কিংবা একটি জাতীয় বিষয়ে একমত হতে? আমরা সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত কোনো বিষয়ে পুরো জাতি একমত হতে পারেনি। আহ, কিছু কিছু লোক বিরোধিতা করে চলেছে। অন্তত দেশের স্বার্থে নিজস্ব জাতীয়তাবাদে আমরা একমত হতে পারিনি কখনো। আমাদের জাতীয়তাবাদ বলতে আমি যেটা বোঝাতে চেষ্টা করছি, ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির যে জায়গাটি রয়েছে। ইতিহাস আমাদের ইতিহাসে যে জায়গাটি রয়েছে, ইতিহাসের জায়গাটি আমরা আসলে সত্য ইতিহাস কখনোই পাইনি। ঐতিহ্য যে জায়গাটি রয়েছে, ঐতিহ্য যেমন আমাদের পহেলা বৈশাখ আছে, নববর্ষ আছে, আমাদের যে নিজস্ব যে চেতনার জায়গাগুলি বা আমাদের যে আত্মার জায়গাগুলি, আত্মিক যে জায়গায় যে বিষয়গুলি আমাদের বসবাস করছে, সেগুলিকেও আমরা অস্বীকার করা শুরু করেছি। আমরা সবসময় রাজনৈতিক অনেক টার্ম টার্মিনোলজি আমদানি করার চেষ্টা করেছি। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আমাদের আমদানি নির্ভর। মানে এটা কতটুকু মানে একটি জাতির আইডেন্টি ক্রাইসিস হতে পারে, একটি জাতি কতটুকু দেউলিয়া হতে পারে যে তার ইতিহাস সংরক্ষণ করার মতো কোনো জায়গা নেই এবং তারা নিজেরাই তাদের ইতিহাসকে ভুলভাবে বিকৃত করে। এরকম একটি বিষয়, তাদের ইতিহাস জায়গাটা তো বিকৃতই, এবং ঐতিহ্য যে জায়গাটা, ঐতিহ্যকে সে অস্বীকার করে, তার সংস্কৃতিকে সে লালন করে না, সংস্কৃতিকে সে ধারণ করে না। বেশিরভাগ মানুষই এরা বিরোধিতা করার চেষ্টা করে। এই জিনিসটা খুবই আমাদেরকে অবাক করে এবং আমাদেরকে কিছু কিছু জায়গায় রোমাঞ্চিতও করে। তো এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি কখনোই তার পায়ে নিজে দাঁড়াতে পারেনি। কখনো কখনো সে তার ভারতের গ্রিপে ছিল। আমরা রক্ষিতার দায়িত্ব পালন করেছি মনে হচ্ছে, যে ভারতের রক্ষিতা ছিলাম কখনো। কখনো কখনো আমরা পাকিস্তানের রক্ষিতা হয়েছি। কখনো কখনো আমরা মনে করেছি যে সব থেকে নাদুস নুদুস এবং সব থেকে হ্যান্ডসাম এবং ফুলে ফেপে ওঠা পকেটওয়ালা যে বয়ফ্রেন্ডটি আছে, সেই বয়ফ্রেন্ডের নাম হলো আমেরিকা। আমরা কখনো কখনো আমেরিকার রক্ষিতার দায়িত্ব পালন করতে আহ নিজে জেগে উঠেছি, মানে মত্ত হয়েছি। এবং নানান ধরনের রাজনৈতিক কথা তো আছেই। আমরা নিজেরা কখনো আমাদের সার্বভৌমত্বে এক হতে পারিনি, স্বাধীনতার জায়গায় আমরা এক হতে পারিনি, আমাদের জাতীয়তাবাদে আমরা এক হতে পারিনি। হ্যাঁ, আমাদের দেশীয় স্বার্থেও আমরা এক হতে পারিনি। আমরা ধর্মীয় স্বার্থে এক হতে পারিনি। ধর্মগুলির ভিতরে অনেকগুলি মতবাদ, অনেকগুলি বিভক্তি। আমরা আসলে অনেক সময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, যে আসলে আমরা আসলে কি করব, কি করব না। আমাদের বুদ্ধিজীবীগুলি বিকৃত, তারা অনেক জায়গায় বিক্রি হয়ে গেছে। আমরা জানি বিভিন্ন ধরনের প্রাচীন আমলগুলি থেকে শুরু করে মধ্যযুগ এবং আধুনিক যুগও, মধ্যযুগ এবং প্রাচীন আমলে সভাকবি থাকতো। ওই শাসন আমলে ওই রাজার, ওই প্রজার, কিংবা ওই বাদশার সে গুণগান করত। এই সময়গুলি তো নানান ধরনের বুদ্ধিজীবীগুলি বিভক্ত। এই বুদ্ধিজীবীগুলি কি হয়ে গেছে, এই বুদ্ধিজীবীগুলি কোনো রাজনৈতিক দলের দখলে চলে গেছে। তার দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে নানান ধরনের বক্তব্য দিয়ে প্রকাশ করে থাকে। এবং আমাদের সেগুলি মনে হয় সে তো ট্যালেন্ট, সে তো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে তো বিভিন্ন ইন্টারন্যাশনালের কোম্পানির বা গ্রুপের প্রতিষ্ঠানের কি আছে, সে অনেক গুরুত্বপূর্ণ চিফ অ্যাডভাইজার। তো তার কথা আমরা শুনতেছি। আসলে ব্যবসা বিকৃত হয়েই তার দেহ তো বিক্রি করেই, বুদ্ধিজীবীরাও ঠিক বিক্রি হয়। আমার মনে হয় মাঝে মাঝে বাংলাদেশের পার্সপেক্টিভে যে সবাই একটা বিক্রির পণ্য এখানে। এক একজন এক একটি কথা বলে, কিন্তু সে তার দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে সে তার বক্তব্য চেঞ্জ করে ফেলে। যাই হোক, এগুলি থেকে হতাশার শেষ নেই আমাদের। আসলে আমাদের নীতি নৈতিকতা মূল্যবোধের চর্চার জায়গাগুলি একবারে ফ্যাকাশে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবং আমার মনে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা তো আরো ভঙ্গুর হয়ে গেছে। আমরা মানে কি যে পড়াশোনা করছে আমাদের প্রজন্ম, মানে তারা আসলে কতটুকু গবেষণা ধর্মী এগিয়ে যাচ্ছে। আমরা বারবার করে বলার চেষ্টা করেছি যে একটি শিক্ষা প্রতিষ্ঠান 1 থেকে 5 পর্যন্ত তাকে আপনি প্রাথমিক করছেন, আপনি 1 থেকে 8 পর্যন্ত তাকে প্রাথমিক করুন, এটা আমার প্রস্তাবনা। এখান থেকে সে বাচ্চাটা শিখবে এবং একই ধারায় পড়বে। কেউ এখানে ইংলিশ মিডিয়ামে চলে যাবে, কেউ এখানে জেনারেল মিডিয়ামে চলে যাবে, কেউ এখানে মাদ্রাসার 4-5টা ক্যাটাগরিতে চলে যাবে। ভাই, একটি জাতি এভাবে বিশৃঙ্খল হতে পারে না। তার একটি জাতি সে শুরু থেকেই এগিয়ে যাবে। প্রাথমিকভাবে তার বেসিক, সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তার লিটারেচার থেকে শুরু করে সবগুলি সে পড়বে। সে ম্যাথমেটিক্স পড়বে, তারপর সে ল্যাবরেটরিতে কাজ করবে। এই কাজগুলো করার পরে সে 8 এর পরবর্তীতে চলে যাবে, দেখা গেলো 8 থেকে 10 পর্যন্ত
দেখা যাবে কি সে যে কোনো সময় এসএসসি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারে। পরীক্ষা যে যেমন কিছু কিছু চ্যাপ্টার থাকতে পারে, যেমন ইন্ডিসিস এন্ড লগারিদম, এটা ফিক্সড, এর জন্য 9-10 আলাদা, 8-এর আলাদা ম্যাথ হবে, 9-10 আলাদা ম্যাথ হবে না, এটা একই রকম থাকবে। বাংলায় ধরেন যে 8-এর সমাজ থাকবে একরকম, 9-এর সমাজ থাকবে একরকম, ব্যাপারটা এমন না। আমরা ঠিক ও লেভেল ক্যাটাগরিটাকে ফলো করতে পারি, ও লেভেল এ লেভেল যেটা বলছে। তারপর এখান থেকে আমরা কি করব, এটা মাধ্যমিক প্রাথমিক চলে গেল, আমরা মাধ্যমিক করে ফেলবো কোনটাকে, আমরা মাধ্যমিক করে ফেলবো 8 থেকে ইন্টারমিডিয়েট, এটা আমাদের মাধ্যমিক হবে, এটা মেডিভেল পিরিয়ড হবে এটা। এরপরে আমরা কি করব, এরপরে আমরা টেকনিক্যাল কোর্সে ঢুকে যাব, এটা বাধ্যতামূলক সবার জন্য। সে 3 বছর টেকনিক্যাল বা 4 বছর টেকনিক্যাল করবে এটা। তারপরে যদি সে মনে করে যে না আমার এরপরে ইউনিভার্সিটিতে যেতে হবে, টেকনিক্যাল কোর্স তো মেডিকেল একটা টেকনিক্যাল কোর্স, ড্রাইভিং টেকনিক্যাল কোর্স, এগুলো ট্রেনিং এর উপর, প্র্যাকটিসের উপর। ঠিক আছে, মানুষও হচ্ছে, একটা মানুষ যদি কবি হতে চায় সে প্র্যাকটিস করলেও কবি হতে পারে, তার ভিতরে যদি সে ভাষা বোধ থাকে। এখানে কাজ কি, তো শব্দের একটা অ্যারেঞ্জমেন্ট, তাকে সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকতে হবে। ঠিক আছে, এগুলো আধ্যাত্মিক কোনো মেধার কোনো কাজ নয়। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে। তো এখন এর পরবর্তীতে 3 বছর যখন সে টেকনিক্যালটা করে ফেলবে বা কারিগরিটা করে ফেলবে, সে জীবনমুখী শিক্ষাটা যখন নিবে, তখন যদি সে মনে করে যে আমাকে ইউনিভার্সিটিতে আরো গবেষণা করতে হবে উচ্চতর পর্যায়ে, আমি মেশিন আবিষ্কার করতে চাই, আমি একটা এমন একটি যন্ত্র আবিষ্কার করতে চাই যেটাকে আমি ট্রাভেল করবো, স্পেস ট্রাভেল করবো, আমি এমন একটি টিকা আবিষ্কার করতে চাই যেটা এখনো আবিষ্কার হয়নি, এগুলি হচ্ছে গবেষণার জায়গা, এগুলি হচ্ছে মেধার জায়গা। এগুলিতে যাওয়ার জন্য সে বিশ্ববিদ্যালয়ে যাবে, বিশ্ববিদ্যালয়তে যে যাবে সে চাকরি করতে চাইবে না, সে গবেষক, রাষ্ট্র তাকে কি করবে, তার ভরণ পোষণ করবে, এবং এই সংখ্যাটা নেহাত খুবই কম হবে, এক একটি ডিপার্টমেন্টে 15 জন 20 জন করে থাকবে। আমার তো এত বড় ক্যাম্পাস দরকার নেই, এত বিশ্ববিদ্যালয়ে পড়ানোর দরকার নেই, আমার আবার 3 ইয়ার্স পড়ার পরে আমার টেকনিক্যালটা কেউ যদি মনে করে আমার জীবনের জন্য যথেষ্ট শিক্ষা হয়েছে, সে কাজে নেমে যাবে। চীন তাদের বিশ্ববিদ্যালয় 12 বছর বন্ধ করে দিয়েছে, প্রত্যেকটি ঘরে ঘরকে কি করে দিয়েছিল, এক একটি কুটির শিল্প, এক একটি ফ্যাক্টরি বানিয়ে ফেলছে। আমাদের সেসব যে ইনোভেটিভ থিঙ্কিং গুলো আমরা করতে পারছি না, কারণ হলো রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় অস্থিরতা, সাংস্কৃতিক অস্থিরতা। কোনো জায়গায় এই জাতিটা একমত হতে পারছে না, এখন পর্যন্ত দাঁড়াতে পারছে না। একটা একটা মানে একটা এত অভাগা জাতি, মানে মানে এরকম একটা মানে সেলফ সেন্টার্ড জাতি, মানে আমি বুঝি না, মানে এখানে কেমন যেন একটা বিশৃঙ্খলা আমি প্রচন্ড লক্ষ্য করছি সেই শুরু থেকে এখন পর্যন্ত। এটা মূলত দেখা যাচ্ছে যে পাকিস্তান পর্যন্ত এখন পর্যন্ত তার কোনো কোনো সরকার বা কোনো শাসক, গণতান্ত্রিক যেটা নির্বাচনে নির্বাচিত হয়ে যে নির্বাচনে ক্ষমতা গ্রহণ করেছে, সে এখন পর্যন্ত তার কোনো পূর্ণ মানে যে মেয়াদটা ছিল এটাকে পূর্ণ করতে পারেনি। মানে এতটা বিশৃঙ্খল হতে পারে কি, এই জায়গাটাকে এতটা বিশৃঙ্খল কি হওয়া যৌক্তিক? আমরা, আপনি আপনার আপনি আপনার কি হবে, আপনি আপনার বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল থাকবে, থাকতে পারে, সবার উদ্দেশ্য কি, জনসেবা। সবাই জনসেবা করবে, সবাই একই টেবিলে বসে চা খাবে, ভ্রাতৃত্ববোধের টেবিলে তারা বসবে, একে অপরের তারা হাত রাখবে, তারা একই ধরনের জাতীয় সঙ্গীত গাইবে। ঠিক আছে, তারা তাদের পতাকা একই রকম হবে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করতে যাচ্ছি, একই সময় মাঝে মাঝে এই সরকার আসলে আমাদের পতাকা চেঞ্জ হয়ে যায়, করে ফেলার একটা মনোভাব প্রকাশ করে, আবার জাতীয় সঙ্গীত চেঞ্জ হওয়ার মনোভাব পোষণ করে। হ্যাঁ, তারপর আমরা তো বিদেশি রাষ্ট্রের মদতপুষ্ট ছাড়া কি করতে পারি না, ক্ষমতায় বসতে পারি না, কারণ না কারণ সাপোর্ট লাগেই। এবং কোনো সরকারকে উৎখাত করার জন্য আমাদের আর্মির ব্যাকআপ ছাড়া তো কেউ কোনোদিন কোনো সরকারকে উৎখাত করতেই পারেনি। তো নিজেদের ভিতরে যদি ভাই এই ঘটনাগুলি ঘটে, আমরা অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে এমন কেমন জাতি হিসেবে নিজেকে তুলে ধরতে পারবো বলে আপনারা বিশ্বাস করেন? এটা আমার মনে হয় না। যে এখানে আপনার কি হয়েছে, মানে আমরা বারবার বলার চেষ্টা করছি যে কি, নতুন বোতলে পুরনো মদ, আপনার সিস্টেম তো চেঞ্জ হয়নি। আমরা বারবার করে বলেছি আপনি যে প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপ্রধান হবে, সে 2বারের বেশি মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবে না। নিয়ম করেন, যে আপনার শক্তি থাকে, সামর্থ্য থাকে, যদি আপনি সত্যি দেশকে ভালোবাসে থাকেন, নিয়মটা করেন, তাহলে আমিও এখান থেকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারি। তাহলে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলি নিয়োগ দিবেন, বলে যে আমি তাকে নমিনেশন দিব, তাহলে আমি নিজেকে শিক্ষিত করবো, নিজেকে গবেষক বানাবো। আমি তো রাষ্ট্রের গবেষক হতে চাই, আমি তো রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে অনেক উন্নত করতে চাই, আমি যদি কালচারালি আমাকে নিজেকে এনরিচ করতে চাই, আমি তো পর্যটন শিল্পগুলিকে আরো উন্নত করতে চাই। তো এই জায়গাগুলি থেকে তো আমি স্বপ্ন দেখতে পারছি না। আপনি পরিবার কেন্দ্রিক যখন চিন্তাগুলি করছেন, আর আমরা তো দাস প্রধান, আমরা তো দাস হতে পছন্দ করি, মানুষের নামে স্লোগান দিতে পছন্দ করি। আমরা যে একটি লিবারেল চিন্তা ভাবনা করতে পারি না, আমরা যে নিজেরাই প্রধানমন্ত্রী হতে পারি, নিজেরাই রাষ্ট্রপতি হতে পারি, গবেষক হতে পারি, মানে এই জায়গাগুলি থেকে যে আমরা চিন্তাই করতে পারছি না। মানে একটি নির্দিষ্ট পরিবার থেকে আসবে, মানে 1-2টা নির্দিষ্ট পরিবার থেকে শুধু জিনিসগুলি বারবার করে ঘটবে, আর আমরা তাদের বাহুবলির মতো করে তার নেতৃত্ব দিব। ঠিক আছে, ওদের ব্লাড লিগেসি ছাড়া আমাদের রাজনীতি পছন্দ না। এতটা বেগতিক, এতটা অস্থির, এতটা মানে আমি অসৃজনশীল একটি জাতি আমি ভাবতেই পারছি না ব্যাপারগুলি। এবং তার মাথায় যেগুলি প্রোগ্রাম করা আছে শুরু থেকে এখন পর্যন্ত, সেগুলি ডিপ্রোগ্রাম করা সম্ভব হচ্ছে না। যাই হোক, তো ঘটনা হচ্ছে যে আপনি যখন 3 বছর টেকনিক্যাল পড়াশোনাটা করবেন, আপনি যদি মনে করেন জীবনের জন্য যথেষ্ট শিক্ষা হয়ে গেছে, আপনি আর পড়াশোনা করবেন না,
আপনি কি করবেন, আপনি নিজের একটা কোম্পানি তৈরি করবেন, আপনি একটা নিজের একটা আপনার কর্পোরেশন থাকতে পারে। আবার আপনি যদি মনে করেন যে আমি গবেষণা করবো, তাহলে গবেষক আমাদের এত দরকার নাই তো। গবেষণা মানে কি, সমস্ত জীবন সে শিক্ষাকে দিয়ে দিবে, সমস্ত জীবন সে দেশকে দেবে, সে কৃষি নিয়ে সারা জীবন গবেষণা করবে। এবং আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য আমি যদি ভাই এখন, মানে আমি বিশ্ববিদ্যালয় মানে গবেষণা জায়গা, যেটা তুলনামূলকভাবে নাই এখানে বলা যায়। এবং আমি গবেষণা করতে গিয়ে দেখা যাবে যে কি, আমি কেন চাকরির জন্য চিন্তা করবো? কিছু প্রহসন। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলাম, আমি টিকলাম, টিকার পর পরীক্ষা দিলাম, বিশ্ববিদ্যালয়ে আমাকে অনার্স মাস্টার্সে বা বিএসসি এমএসসি তে আমাকে সার্টিফাই করলো। সার্টিফাই করার পর আমাকে চাকরিতে পরীক্ষা দিয়ে আবার নিজেকে সার্টিফাই কেন করতে হবে? এটা তো একটা ফাকিং সিস্টেম, এর বাইরে তো আর কিছুই নেই। এবং যারা এই সিস্টেমগুলো করছে দে আর অল ফাকার্স, আই থিঙ্ক। হ্যাঁ, তো এই জিনিসটা তো আপনি করতে পারবেন না। আমি তো সার্টিফাইড বিশ্ববিদ্যালয়ের দ্বারা। আরে ভাই, আপনি বলেন যে আমার বাংলাদেশে বা তোমার দেশে কি নাই? প্রপার জব সেক্টর নাই, এবং প্রপার জব সেক্টর না থাকার কারণে তুমি যেটা করতে পারতেছো না, সেটা হচ্ছে তুমি একটা প্রহসন তৈরি করতেছো, যে পরীক্ষা দাও, প্রিলি দাও, রিটেন দাও, ভাইবা দাও। আরে মিয়া, আমি বিশ্ববিদ্যালয় থেকে এগুলো পরীক্ষা টরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় নামক একটি সংগঠনের সর্বোচ্চ মেধাবী আমাদের প্রফেসরগুলি আমাকে কি করেছেন, সার্টিফাই করেছেন। তুমি আমাকে আলাদা করে সার্টিফাই করতে যাচ্ছ কেন? আমি যদি ম্যাথমেটিক্সে পড়াশোনা করি, বিশ্ববিদ্যালয় থেকে যদি আমাকে বিএসসি এমএসসি সার্টিফিকেট দেয়, তুমি আমাকে শিক্ষক নিবন্ধনের মতো পরীক্ষায় কি প্রহসন করতেছো মিয়া? তুমি আমাকে আলাদা করে সার্টিফাই করতেছো কেন? তুমি কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এসে মূল্যায়নগুলিকে প্রশ্নবিদ্ধ করতে চাও? এই প্রহসনগুলি তো তোমাকে বন্ধ করতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। পুরো জাতি একটা বেকুব জাতি, এবং তাদের মাথায় লবণ রেখেছে, বলছে আসেন ভাই বড় ওইগুলি খেয়ে যান। এরকম তো হইতে পারে না। এখনকার যে মূল এটা হলো আমাদের বিষয়টি হলো, সেটি হলো যে আপনার যা ছেলেগুলি 35 বছর বয়স চাচ্ছে, আসলে জীবন তো আমাদের খুবই শর্ট, আমাদের তো অধিক জীবন নাই। আমাদের পড়াশোনা শেষ করতে করতে 26 বছর লেগে যাচ্ছে, 27 বছর লেগে যাচ্ছে, আরো জ্বর তো আসেই, নানান ধরনের যে ঘটনাগুলি তো রয়েছেই। এবং সে মূল বিষয়টি হলো, এই যে ঘটনাগুলি রয়েছে, যে জ্যামজটগুলি রয়েছে, সেই বিষয়গুলি আমাদেরকে রোমাঞ্চিত করে এবং আমাদেরকে মানে উদ্বেলিত করে, আমাদেরকে কিংকর্তব্য বিমূঢ় করে ফেলে। কিরকম কিংকর্তব্য বিমূঢ় করে? সেই কিংকর্তব্য বিমূঢ়ের বিষয়গুলি হলো মূলত, সে তখন 30 বছর পর্যন্ত আপনি চাকরির বয়স করে দিয়েছেন। 30 বছর পর্যন্ত যদি আপনি চাকরির বয়স করেন, তাহলে 26 বছর পর্যন্ত সে যে অর্জন করলো, এটার মেয়াদ আপনাকে কে দিতে বলেছে? এটা কি একটি সিম কোম্পানির মতো করে একটা মেয়াদ হবে, যে আমার একটা গ্রামীণ সিমে আমি বা বাংলা লিঙ্কে বা এয়ারটেলে আমি 20 টাকা মানে লোড দিয়েছি, এটার মেয়াদ এতদিন? এরা আমার টাকার মেয়াদ তুমি দিচ্ছ, ঠিক আছে? আমার এমবির মেয়াদ তুমি দিচ্ছ, আমার সার্টিফিকেটের মেয়াদ তুমি দেওয়ার কে মিয়া? আমার সার্টিফিকেট কি এটা ক্ষয় হয়ে যাচ্ছে? আমি যেটা অর্জন করেছি সেটাকে হারিয়ে যাচ্ছে? একটি নাপিত যখন বৃদ্ধ হয়, সেই নাপিতের কাছে চুল কাটাটা রিস্ক, কারণ সে ফিজিক্যালি ভেঙে পড়েছে, সে দাঁড়াতে পারছে না। হ্যাঁ, কিন্তু একজন শিক্ষক, একজন শিক্ষিত মানুষ যখন জ্ঞান গবেষণায় নিজেকে রত রাখে, লিপ্ত রাখে, তখন সেই জায়গাটিতে আমরা দেখি সে আরো ধারালো হয়। তুমি সার্টিফিকেটের মেয়াদ তো দিতে পারো না, পারো কি? পারো না। তো আর প্রশ্ন হলো, আচ্ছা ঠিক আছে, তুমি বলো যে কেউ যদি ম্যাজিস্ট্রেট হতে চায় কিংবা কেউ যদি পুলিশ হতে চায়, তার ফিজিক্যালি ফিটনেস থাকতে হবে দৌড়ঝাঁপ করার মতো করে, এই তো। কিন্তু একজন পুলিশ যখন আইজি হয়ে যায়, তার তো সে ফিজিক্যালি ফিট থাকে না, সে তো দৌড়াদৌড়ি করতে পারে না, সে তো যাতায়াত করে, এটা মেধার ব্যাপার স্যাপার, ঠিক আছে? তাহলে তো শিক্ষকের ব্যাপারটা, বিসিএস এ যদি শিক্ষকতা সে জয়েন করতে চায়, তাহলে সে কেন 30 বছরের বয়সে পরে কি শিক্ষক হতে পারে না? বিশ্ববিদ্যালয় সবগুলো তো বয়োজ্যেষ্ঠ, আমরা জানি। প্রাচীন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইউরোপের নানান শিক্ষা পদ্ধতিতে আমরা লক্ষ্য করেছি, যে লোকগুলি 2-4টা পিএইচডি না থাকে এবং তার দাড়ি চুল সব পাকা, সে হবে শিক্ষক, সে জানে অনেক কিছু। আমি তো ফ্রেশ কোনো গ্রাজুয়েট থেকে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায় তাই বলে সে ভালো শিক্ষক হবে, এরকম কোনো নীতি নাই আসলে। তো পুরো পদ্ধতিটা তুমি যখন ভুল করে ফেলেছো, তখন আমার মনে হচ্ছে আমাদের রাষ্ট্র প্রোডাক্টিভ কোনো জেনারেশন তৈরি করতে পারেনি। এবং এই বেকারত্বের দায়কে রাষ্ট্র নিবে না। রাষ্ট্রকে বলতেছে ভাই তুই চাকরি দাও, রাষ্ট্র বলতেছে কি যে তুমি তো কাজ করতে পারতো, তুমি তো স্কিলড না। আরে মিয়া, তোমাকে তো বলেছি আমি, তুমি উচ্চ মাধ্যমিক যে লেভেলটা আমি বলেছি, তারপর তুমি 3 বছরের টেকনিক্যাল কোর্স দাও। আর তুমি যদি না দিতে পারো, তাহলে বিশ্ববিদ্যালয় নামক অনেকগুলি সংগঠনকে ব্যাঙ্গাচের মতো বিভিন্ন জায়গায় তুমি স্থাপন করেছো, এবং পড়াশোনা শেষ করার পর সার্টিফিকেট নিয়ে যখন আমি আসতেছি, তুমি তখন বলছো কি ইউ আর নট স্কিল, ইউ আর নট স্কিল। তুমি তো এইভাবে বলতে পারো না। তাই স্কিল যেহেতু না, স্কিল হওয়ার জন্য যেটা করা দরকার বিশ্ববিদ্যালয়, সেটা তুমি ইমপ্লিমেন্ট করো। তুমি সেটা ইমপ্লিমেন্ট করছো না, তাহলে যে ভণ্ডামি তুমি কেন করছো? রাষ্ট্রযন্ত্রে তুমি যারা বসে আছো, তোমরা যারা বসছো এর আগে, তারা সবাই তোমরা কি করছো? এসব নাটক ফাটকগুলি করছো। বাংলাদেশ নামক একটি রাষ্ট্রে ব্যাঙ্গাচের মতো করে অনেক বাচ্চা পয়দা আমরা করছি, হিউজ বাচ্চা কাচ্চা। এবং তাদের আমাদের একটা ডেমোগ্রাফিক ডেভিডেন্টের একটা কথা আছে। আমার বাবা, আমার দাদা, তাদের বাচ্চা, উনি বাচ্চা জন্ম দিয়েছেন 6 জন 7 জন, আমার বাবা দিয়েছেন 4 জন। আমি জন্ম নাও দিতে পারি, ঠিক আছে? আমি বিয়ে শাদী নাও করতে পারি,
তো ঘটনা হলো আমি যদি জন্ম দিও সেটা একজন দুজনের বেশি হবে না, দুজন তো কখনোই সম্ভব না, ধরেন যে একজন হইলো। তো ঘটনা হচ্ছে যে এখনকার যে যুব সমাজ পাওয়া যাচ্ছে মিডিল এজের, কিন্তু আমাদের পরবর্তী সময়টাতে আমি তো অতগুলি বাচ্চা নিব না। সেক্ষেত্রে আমি কিন্তু যে জনশক্তি যেটা রয়েছে, জনসম্পদের জায়গাগুলি, এটা কিন্তু হারাবে, একসময় থাকবে না। তাহলে এই জনশক্তিটাকে কিন্তু তুমি কাজে লাগাইতে পারতেছো না। তোমার যথেষ্ট গবেষণার প্রবলেম রয়েছে। তুমি বাজে ধরনের অপসংস্কৃতি এবং প্রতিক্রিয়াশীলতার রাজনীতি যেটা চর্চা, সেটা তুমি ভালো করতে পারতেছো, কিন্তু মেধা প্রডিউস করতে পারছো না, তোমার উৎপাদন শক্তি নাই, ঠিক আছে, একেবারে নেই, তোমার মস্তিষ্কে অনুর্বর হয়ে গেছে এরকম। তো আমাদের ঘটনাগুলি হলো, তাহলে যে ছেলেগুলি 35 বছর চাচ্ছে সেটা অযৌক্তিক নয়। হ্যাঁ, প্রথমত এটা অযৌক্তিক নয়, সার্টিফিকেটের মেয়াদ তুমি দিতে পারবে না, এই একটা বিষয়। এই জাতি যদি স্কিল না হয়, তোমাকে স্কিল করতে হবে। আরেকটি বিষয় হলো যে এখানে চাহিদা আছে প্রচুর, তুমি যোগান দিতে পারতেছো না। রাষ্ট্রের জায়গাগুলোতে তুমি বসে আছো, তুমি যদি যোগান না দিতে পারো, তোমার বসে থাকার দরকার নেই। এবং উদ্যোগটা সে কিভাবে হবে? সে কি ভ্রমণ করেছে 8-10টা দেশ? সে কি নানান বিষয় নিয়ে গবেষণা করেছে? সে কি বিদেশি প্রফেসরদের দ্বারা কি কোনো জিনিস থিঙ্কিং করেছে? করেনি। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগুলো জায়গাগুলি কি ছিল? স্কুলের মতো গিয়ে অ্যাটেন্ডেন্স দিতে হবে, রোল নাম্বার 1 উপস্থিত স্যার, জি স্যার। আরে ভাই, আমি এগুলো ফাইজলামি করার তো দরকার নেই। আমি বিশ্ববিদ্যালয়ে 75% আমার যদি অ্যাটেন্ডেন্স না হয়, তাহলে নাকি আমি বিশ্ববিদ্যালয়ে কি করতে পারবো না, পরীক্ষা দিতে পারবো না। টিচাররা ইচ্ছা করে মার্কস কম দিয়ে দেয়। এখানকার টিচারদের রাজনীতি আছে, স্টুডেন্টদের পলিটিক্স আছে, কোনো জায়গায় স্বচ্ছতা এই দেশে নেই। তো 35 বছর যে তারা চাচ্ছে, এটা অযৌক্তিক কিছু নয় আমি মনে করি। কিন্তু সেখানে চাকরি যখন তখন যে কোনো জায়গায় সুইচ করতে পারে, ঠিক আছে। কেউ যদি মনে করে যে 55 বছর বয়সে চাকরিতে সুইচ করতে চায়, কেউ যদি মনে করে একটি মানুষ 40 বছর বয়সে নিজে নতুন করে পড়াশোনা করে আবার নিজেকে রিফর্ম করতে চায়, লাইফকে নিয়ে সে এক্সপেরিমেন্ট করতেই পারে, যখন তখন করতে পারে। কেউ বা কাহারা যদি মনে করে যে লাইফকে নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট চলে না, সব জায়গায় চলে না, আমি মনে করবো সেটা তারা সেকেলে, তারা নতুনত্বকে বিশ্বাস করে না, তারা জ্ঞান প্রগতিশীলতাকে বিশ্বাস করে না। আমি সেসব জায়গায় তাদের সঙ্গে একমত প্রকাশ করি না। আমি এই যে ছেলে মেয়েগুলি 35 বছর ধরে কথা বলছে, আমাদের এই যে সাবেক যে গভর্নমেন্ট যেটা ছিল, এটা সাবেক হওয়ার কারণ কি? এটা সাবেক হওয়ার বিশেষ কারণ হলো ছাত্র আন্দোলন থেকে তারা পতন হয়েছে, এবং বেকারত্বের একটা বিশেষ তকমা তাদেরকে আঁকড়ে ধরেছিল। বেকারত্ব তারা দূর করতে পারেনি, এবং বাজারগুলি গরম ছিল, ঠিক আছে। তো আপনি ঘটনা হলো যে আমি তো বারবার করে বলছি, তারা এই সরকারের আন্দোলন করতেছে, তারা বলতেছে গিভ মি আ চান্স, গিভ মি অ্যানাদার চান্স টু প্রুভ মাইসেলফ এগেইন। সে এই জিনিসটা বলতে যাচ্ছে যে আমি ফাইট দিতে চাই। এখন অনেকে বলতে যাচ্ছে, ভাই তুই ফাইট দিতে দিতে তো 35 বছর হয়ে যাবে, অনেকের তো চাকরির বয়স হাইড আছে 2-3 বছর, বয়সটা 40 হয়ে যাচ্ছে। এরপরে যদি তুমি চাকরিটা না পাও, তখন তুমি কি করবা? তুমি তো ফ্রাস্ট্রেট হয়ে যাবে, আত্মহত্যা করে ফেলবা, ঠিক আছে। এই জায়গাগুলোর কথা বলতে, জীবনে কি চাকরিটাই সবকিছু? এখন জীবনে যদি চাকরিটা সবকিছু না হয়, তাহলে ঘটনা হচ্ছে, তাহলে তুমি কি করবা? তুমি উদ্যোক্তা কিভাবে তৈরি করবা? হাউ ইজ ইট পসিবল? এটা তো পসিবল হয়ে উঠবে না। তাহলে এখন কি করা যায়? এই ছেলে মেয়েগুলি 35 বছর পর্যন্ত নিজেকে প্রুভ করতে যাচ্ছে। তাহলে প্রুভ করতে করতে যদি কবরে চলে যেতে হয়, তাহলে আমাদের অর্থনীতির অবস্থা কি? আমাদের রাজনীতির অবস্থা কি? আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা কি? অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে সেই ছেলেটা সার্টিফাই, তাকে আবার পরীক্ষা দিতে হবে। এইসব ফাকিং বুলশিট কথাবার্তা বলে লাভ নেই, এসব কথাবার্তা বলা যাবে না, এগুলো বন্ধ করে দিতে হবে, সাফ কথাবার্তা। হ্যাঁ, এরা তো 35 বছর চাচ্ছে, এরা তো ভেগাবন্ড, ঠিক আছে। যারা 35 বছর চাচ্ছে তারা বলছে সুযোগ, যারা তো ভেগাবন্ড। আমি যদি এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতাম, তাহলে আমি বলতাম যে রাষ্ট্র ব্যবস্থায় তুমি যারা বসে আছো, তাদেরকে বলতেছি আমি যে তুমি চাকরির বাজারের জন্য ফুলফিল করো, চাকরি বেকারত্ব দূর করার জন্য, এবং যথেষ্ট প্রতিষ্ঠান নির্মাণ করো। যদি যথেষ্ট প্রতিষ্ঠান নির্মাণ না করতে পারো, বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ করে দাও। এবং জেলায় জেলায় বিভিন্ন জায়গায় উপজেলায় যে বিশ্ববিদ্যালয়গুলির নামে যে তুমি পায়তারা শুরু করছো, এই ভ্যাঙ্গাজের মতো প্রতিষ্ঠানগুলি, এই ভোগাস প্রতিষ্ঠানগুলিকে তোমাকে বন্ধ করে দিতে হবে, নাহলে হবে না। তুমি জব সেক্টর তৈরি করো। আমি তো দাবি বলতাম তুমি জব দাও মিয়া, তুমি জব দিতে পারতো না, তুমি তাহলে কি দিবা? তুমি উদ্যোক্তা তৈরি করবা, কিভাবে উদ্যোক্তা তৈরি করবা? উদ্যোক্তা তৈরি করার মতো অনুকূল পরিবেশ তোমার এখানে আছে? তোমার ওখানে শিক্ষা আছে? শুরু থেকে শেষ পর্যন্ত তোমার তো প্রাথমিক লেভেলের শিক্ষাগুলি ভুল আছে। তোমার এর আগের গভর্নমেন্টের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে, তুমি গভর্নমেন্ট এসে এবার শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে দিচ্ছ। একটি জাতিকে তোমরা টাল বাহানা শুরু করে দিচ্ছ, নাচানাচি শুরু করে দিচ্ছ। এই জিনিসটা হতে পারে না, এই জিনিসটা আমরা মেনে নিতে পারি না। তো আমার মনে হচ্ছে, তো এসব যদি এখন তুমি যদি এত উন্নত, আমি এখন তুমি বলতে পারো যে তুমি যে রাষ্ট্রের কাছে যে ডিমান্ডগুলি করতেছো, যে এটা তো অনেক উন্নত রাষ্ট্রের কাছে ডিমান্ডগুলি করা যায়। তুমি বেকারত্বের ভাতা দাও। আরে ভাই, তুমি এতদিন স্বাধীন হওয়ার পরেও তুমি কিছু করতে পারোনি, তাহলে তুমি যতগুলি রাষ্ট্রনায়ক এখানে তোমরা এসেছো, তোমরা এখানে কি করেছো? এবং তুমি এখানে কি স্ট্যাবলিশ করো? তুমি এখানে কি প্রমাণ করতে চাচ্ছ? আমার চাকরিতে নিজেকে প্রমাণ করতে করতে যদি আমার অর্ধেক বয়স চলে যায়, বা কবরে আমি চলে যাই, ঠিক আছে, তোমাকে বলা হচ্ছে তুমি জব সেক্টর তৈরি করো। এখন জব সেক্টর যদি তৈরি না করতে পারো, তাহলে তুমি কি দাও?
তুমি আমাকে বেকারত্ব তৈরি তুমি নিজে করতে, বেকারত্ব তৈরির কারখানা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলি, এটা বন্ধ করো। তুমি টেকনিক্যাল শিক্ষাটা কেন বাস্তবায়ন করতে পারতেছো না? আমি তোমাকে সলিউশন দিচ্ছি কিভাবে তুমি এই বেকারত্বকে দূরীকরণ করতে পারো। তোমরা তো মিয়া সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত আছো, তোমরা তো সবাই খালি একে ওকে ওর বাড়ি ঘর লুটপাট করতেছ, এ ক্ষমতা থেকে চলে যাচ্ছে, ওকে ভাঙতেছো, একে ধরতেছো। তোমরা হিজিজ হুজুজ তো তোমরা তো নিজে প্রতিক্রিয়াশীল, রক্ষণশীল এবং মৌলবাদ, তোমরা ভণ্ড সব এই জায়গাগুলি। তো এই যে ঘটনাগুলি ঘটতেছে এই জায়গাগুলিতে আমাদের কারো কোনো ভ্রুক্ষেপ নেই। 35 বছর অযৌক্তিক দাবি নয়, আমি বলে দিচ্ছি সাফ। এবং সার্টিফিকেটের মেয়াদ তুমি দিতে পারবে না, সিম কোম্পানি হয়েও না তুমি, ঠিক আছে? বিশ্ববিদ্যালয়গুলি সিম কোম্পানি নয়, রাষ্ট্র কোনো সিম কোম্পানি নয়, এই জিনিসটা মনে রাখতে হবে। আর 35 বছর না, 40 বছর করতে করতে যদি আমার চাকরি না পাই, তাহলে এই দায় রাষ্ট্রকে নিতে হবে। নাহলে বিশ্ববিদ্যালয় নামক সংগঠনগুলি বন্ধ করে দাও। এবং তুমি তোমার এই যে এতগুলি লোকজন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাদেরকে তুমি যদি স্কিল না করতে পারো, তাহলে তোমার বিশ্ববিদ্যালয় চালানোর কোনো দরকার নাই। তো তুমি যেভাবে চালাচ্ছ, নিয়ম নীতি দিচ্ছ, আমি সেগুলি ফলো করতেছি, ফলো করার পর শেষে তুমি বলছো কি যে চাকরি নাই। চাকরি নাই কেন? তুমি স্কিল না। তো স্কিল করার জন্য কি দরকার ছিল, সেই পরিবেশ তুমি তৈরি করতে পারোনি। আমাকে তো দেখা দিতে হবে বিষয়গুলি। হুদাই থিওরিটিক্যাল পড়াশোনা করে মুখস্থ করো, মুখস্থ করো, মুখস্থ করো, এবং পরীক্ষার খাতে গিয়ে বমি করো, বমি করে একটা ভালো সার্টিফিকেট আর্ন করো। এটা তো ফাকিং। এই জিনিসটা আমি বুঝতেছি না, এটা আসলে কি কি করতেছে, কি করতে চাচ্ছে। হ্যাঁ, তো আমাদের এই জায়গাগুলিতে চিন্তা করতে হবে, এবং যৌক্তিক চিন্তার মধ্য দিয়ে, যৌক্তিক গবেষণার মধ্য দিয়ে একটি উপযুক্ত আমাদের বাজার তৈরি করতে হবে। যারা চাকরি করতে চায় তারা চাকরি করবে, এবং কেউ যদি গবেষণা দিয়ে নিজেকে ডেভেলপ করতে চায়, সে ডেভেলপ করবে। পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রে গবেষণা করে নাকি জাহাজ কিনে ফেলে যায়, আর এখানে বিড়ি খাওয়ার টাকা থাকে না, আমি এটাও শুনেছি। সিগারেট খাইতে পারে না অনেকেই এই গবেষণার টাকা দিয়ে। শিক্ষা ক্ষেত্রে বাজেট দিতে হবে, এটাকে ফ্লোরিশ করতে হবে বাজেটটাকে। যদি ফ্লোরিশ না করা যায়, তাহলে আমাদের অর্থনীতিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে মিডল ফিঙ্গার দেখাবে, অবশ্যই মিডল ফিঙ্গার দেখাবে। এই জায়গাগুলি থেকে আমাদের সচেষ্ট হতে হবে এবং সচেতন হতে হবে। এবং আমরা যদি এই জায়গা থেকে সচেতন না হতে পারি, তাহলে আমরা কি হয়ে যাব? আমরা মানে একটি পশ্চাৎ পদচারণ নামক একটি রাষ্ট্রে পরিণত হব। আমরা পিছিয়ে যাব অনেক দূরে। আমরা একটি ফ্রুটফুল একটা প্রোডাক্টিভিটি জাতি হিসেবে নিজেকে তৈরি করতে পারবো না বলে আমি বিশ্বাস করি। এবং আমি যে বা যাহারা এইসব বিষয় নিয়ে এড়িয়ে চলেছেন, যারা শুধু রাজনীতিকরণ নিয়ে প্রতিপক্ষ বানাচ্ছেন একে অপরকে, এবং আমাদের মানে সৃজনশীল চিন্তায়, প্রজ্ঞা বা মেধার জায়গাগুলি থেকে নিজেকে বিকশিত করার জন্য সুযোগ দিচ্ছেন না, সহমর্মিতা এবং সৃজনশীল জায়গাগুলি থেকে, এবং একটি মানুষের প্রতি যে শ্রদ্ধাশীল হওয়ার জায়গাগুলি, যারা এই চর্চাগুলি করছেন না, মানে কি বলবো এটা আমি, মানে পরহিংসা, পরশ্রী কাতরতা যারা চর্চা করছেন, তাদের জন্য ধিক্কার। এবং যারা নিজেরা, অনেক মানুষ আছে, যে এটাও সত্য যে অনেক মানুষ আছে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে তারা আসলে কি করছে না, পড়াশোনার সঙ্গে লিপ্ত থাকে না। আমাদের পড়াশোনাটার গুণগত মানটা একেবারেই বাজে আসলে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার ছিল। বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে, অনেক স্টুডেন্টকে মেরে ফেলা হচ্ছে, এবং এগুলিতে অনেক রাজনৈতিক ভর করার চেষ্টা করছে। আমরা মূলত আসলে ওই যে আমরা রক্ষিতার জায়গায় ব্যস্ত, আমরা নিজেকে সাজগোজ করতে ব্যস্ত, কিন্তু ইন্টারনাল দেশের ভিতরে কি হচ্ছে, দেশের ভিতরের যে আত্মাটা আছে এটার কি অবস্থা, এগুলি আমরা চিন্তা করতে পারছি না। এবং প্রান্তিক জনগণ তো এগুলো চিন্তাই করতে পারতেছে না যে এত কিছু হতে পারে, এত সহজ সরল এরা এত এত ক্রিটিক্যাল চিন্তাই করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা শেষ করতে চাই কিছু কথা বলে, সেটা হলো আমরা সুষম ফসলের বন্টন হবে, আমরা একে অপরের হাতে হাত রাখবো, একে অপরে আমরা একসাথে আমাদের গলা ছেড়ে আমাদের জাতীয় সঙ্গীত গাইবো, আমাদের পতাকা আমাদের মস্তকে ধারণ করব, আমরা ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করব, আমরা জনস্বার্থের রাজনীতিতে বিশ্বাস করতে চাই, সৃজনশীল রাজনীতিতে বিশ্বাস করতে চাই, এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে চাই। এবং এরকম প্রত্যাশা করেই আমরা আমাদের নতুন দিন শুরু করব। সকলকে ধন্যবাদ।